শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই। বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লেট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসলাম জমিয়ে। সমস্যাটা সেই এক জায়গায় গিয়েই দাঁড়ালো। ঠিক কী নিয়ে লিখব? এই পরিবেশটা যদিও একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলেই আমার ওই ভূতেই বেশি পায়। প্রেম ট্রেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়। নইলেই মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো। বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরল পাটা। এরকমই নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভূতেরই অভিজ্ঞতার অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আমার কাছে আছে। কারণ সুযোগ পেলেই মা, মাসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতেই চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে। সে নিজের হোক বা আর কারোর কাছে শোনাই হোক। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা, বিল্টুদা। সে যে কী ডানপিটে ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব নয়। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ই। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে একটা ভূতের ব্যাপারটা তুলে দিলাম। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাস তো করি না। যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি ব্যাট ধরে। আমাদের গ্রামের পুরনো সেই বিশাল বাড়িতে একা রাত থেকেছি প্রায় 1 সপ্তাহ। কোনোদিন গাটা শিউরিও ওঠেনি। আমি বললাম, তুমি ভয় নাই পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল। তাই যদি হয় আমার একটা ঘটনা শোন, তখন এইচএস দেব। সেই সময় আমরা এই বারাসাত থেকে জঙ্গলের দিকে 4-5 জন বন্ধু মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলেই। এই তো পিকলুও যেত। কি রে পিকলু, বল। পিকলুদাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল, বলল, আরে ভাই, সেই দিনকের কথা বলছিস? তা এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH-34-এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আর এক প্রান্তে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর কেউ ওই দিকে ভিড়ত না। সবাই বলতো এই রাস্তায় যেই যায় সে নাকি আর বাড়ি ফিরতে পারে না রাতে। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা 2-1 বার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না। কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে তার খেয়াল নেই। আলো প্রায় নিবু নিবু তখন খেয়াল হলো, এই রে অনেকটা যে চলে এসেছি।
এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার ওপর শীতের সময় অন্ধকার হতে আর হয়তো 10 মিনিট। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অটো রাতে ঢুকলে। খুব জোরে জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই, শর্টকাটটা নেই, অন্তত 6:30টার মধ্যে পৌঁছতে পারবো। এ পাগল নাকি? ওই রাস্তা ভালো না। ওসব ভূত টুতের নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয়। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নিয়ে চাপিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পেছন পেছন। আমরা 4জন ছিলাম সেদিন 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকেই চলে গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলা, ছোটাছুটি করার অভ্যেস ছিল। তাই যত পথই সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পিছনে বসাইনি আজ। কেমন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই তাড়াতাড়ি চ, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে তখন কি করে বোঝাই, আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পেছন থেকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়ি গেলে। আমার সাইকেলের ক্যারিয়ারের উপর দুদিকে লোহার রড দুটো কারোর 2 হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যাই হোক, এরকম একটা ঝড় জালের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি আর হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সেই অশরীরই নাকি ওকে দেখতে পায় বা কখনো অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠেছিলাম। আমাদের দোতলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়, তাই 1তলা থেকে 3তলার সিঁড়িতে একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগেই উঠছিল। হঠাৎ 3তলায় ওঠার আগেই বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বলো তো? জোর করাতে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, দুটো বাড়ির পরই। কেন? তারপর বলল, তখন তোরা উঠেছিলি চাতলে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যিই যে পাইনি তা নয়, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল, সেই নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যিই পেলাম না। ফোন চলে এসেছে ডমিনোস থেকে, এবার নিচে যেতে হবে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটার যে কি হয়, মাঝে মধ্যেই কেটে যায়। অন্ধকারেই নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম,
একবার আমার মামার বাড়ির সকলে দিদি জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের আওরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা বাড়ি ফিরলাম। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাযোগ কবজি ডুবিয়ে খাওয়া চলছে এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলে, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকতো? পিসি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন বলো তো? কিছু না বলে আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্ত কিছু জিজ্ঞাসা করতে পারে না, তবে খটকা থেকেই থাকে। না জানি রাস্তার ধারে কেউ কোনো কিছু বলেছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো আর অভাব নেই, কে কী উদ্দেশ্যে বলে থাকবে বা নতুন জামাই কী ভাববে সেসব শুনে এই নিয়ে পিসি তো প্রচুর চিন্তিত হয়ে পড়ে। পিসেমশাইকেও জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডির রাস্তায় কিছু বলেছে জামাইবাবুর সঙ্গে। আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছুই ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো এমডির বাড়িতে কাজ করত, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিলাম গায়ে আগুন দেয় বাচ্চাকে নিয়েই। সে নিয়ে গ্রামের লোকের যে কত কুকথা বাঁধতে থাকে, কে জানি তোর জামাইবাবুকে কে কি বলল। চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করব তোর জামাইবাবুকে আলাদা করে। আমি এখানে একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞাসা করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চা হাতে ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারল না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকে খিল দেওয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা জানার সত্যি অস্বাভাবিক। কিন্তু এইসব ভাবতে ভাবতে তো অনেকক্ষণই হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম। খেয়ালই নেই এখনো নিচে পৌঁছলাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এইটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়, মানে আমি 2 তলায়। এতক্ষণে 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো 2 তলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। এবার আমি উপরে উঠতে থাকলাম। এর উপরের তলায় তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই, ওটা খুঁজে পাচ্ছি না তো। 2 তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কী কারণে কোনোদিনও কোনো ভাড়া আসে না। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করতে লাগলাম। না উপরে উঠতে পারছি না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে। হাতে মনে হলো পিৎজার বাক্স, কিন্তু আমি ডেলিভারির ছেলেটাকে তো আমার ফোন নাম্বারটা বলিনি। সে জানলো কিভাবে? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুলবেই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না কেন? এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপর দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, ম্যাডাম, ম্যাডাম, your pizza is here.
ফোনের রিংটোনের আওয়াজে ধরফড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছি এতক্ষণ। আমি নিজেরই ঘরে, এই ডায়েরিটা খোলা সামনেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে সমস্যা, ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম। সত্যিই তো, এই যে বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারো পক্ষেই বেরোনো সম্ভব নয়। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। দরজাটা খোলা, দরজার বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা ডমিনোজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।